কোশ্চেন প্যাটার্নটা একটু দেখি আমরা। ফার্স্টে কি থাকতে পারে, আমাদের ডেফিনেশন থাকতে পারে। ডেফিনেশন কি, হয়তো আপনাকে বলা হইতে পারে হোয়াট ইজ ইফ এলস স্টেটমেন্ট, অথবা হোয়াট ইজ সুইচ কেস স্টেটমেন্ট এন্ড রাইট দ্য অ্যাপ্লিকেশন অফ সুইচ কেস স্টেটমেন্ট বাই প্রোগ্রামিং, বা আপনাকে কোডিং লিখতে বলা হইতে পারে যে একটা एग्जांपल আপনাকে দিতে হবে। সো আপনি কি করবেন, ডেফিনেশনটা লিখবেন এন্ড एग्जांपल যেটা ওই एग्जांपलটা হচ্ছে দিয়ে দিবেন। এইরকম টাইপের ডেফিনেশন টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট কি আসতে পারে, নেক্সট হয়তো আপনাদের প্রোগ্রাম লেখা কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ প্রোগ্রাম রাইটিং থাকতে পারে। প্রোগ্রাম রাইটিং যে আপনাকে বলা হলো যে এই প্রোগ্রামটা লেখো, হয়তো থাকতে পারে সাপোজ ছোটখাটো রাইট আ প্রোগ্রাম ফর ফাইন্ডিং আউট ইভেন অড, ইভেন অর্ডার প্রোগ্রাম থাকতে পারে। তারপর আপনাদের এখন পর্যন্ত কি দেখানো হয়েছে, সেলসিয়াস ফারেনহাইট এই টাইপের ছোটখাটো যেসব আপনাদের এখন পর্যন্ত লুপ আর হচ্ছে ইফ এলস পর্যন্ত যতগুলো প্রবলেম আছে বা এভারেজ এই টাইপের প্রবলেমগুলো থেকে একটা প্রোগ্রাম থাকতে পারে, একটা না মাল্টিপল থাকতে পারে, বাট এখান থেকে প্রোগ্রামস থাকবে। নেক্সট কি থাকতে পারে, নেক্সট হচ্ছে আউটপুট রাইটিং। আউটপুট রাইটিং কি, আপনাকে একটা কোড লিখে দেওয়া আছে, এই কোড থেকে কি আপনি দেখতে পারেন, অর্থাৎ কি আউটপুট বা রেজাল্টটা হচ্ছে আপনি আপনার স্ক্রিনে দেখতে পারেন। স্ক্রিন বলতে কি বোঝাচ্ছি, আমরা যখন কোড ব্লকস নিয়ে কাজ করি, কোড ব্লকসে আমরা কি করি, রান করলে একটা অ্যানসার চলে আসে না, শুধুমাত্র যেই অ্যানসারটা আমরা হচ্ছে প্রোগ্রাম থেকে দেখতে পারি। সো সেম ভাবে আমরা যখন হচ্ছে আমাদের খাতায় কোন একটা কোড দেখব, এখান থেকে তো আমরা সেম আউটপুটই দেখতে পারি। সো ওই সেম আউটপুট যেটা জেনারেট করবে ওই কোড থেকে, ওই আউটপুটটা শুধুমাত্র লিখতে হবে, কোনো কোড আপনার খাতায় তুলতে হবে না যদি আউটপুট লিখতে বলা হয়। আপনারা যেটা ম্যাক্সিমাম মানুষজন করে যে মনে করে পুরো প্রোগ্রামটা তুলে দেন হচ্ছে অ্যানসারটা লিখতে হবে, এভাবে না, শুধুমাত্র অ্যানসার। যদি অ্যানসার হয় দুইটা, সাপোজ আপনার প্রোগ্রাম থেকে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড, আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, লিখে আপনার প্রোগ্রামে এমন ভাবে লেখা আছে হয়তো পরের লাইনে 32 প্রিন্ট করে, 32 এভাবে লিখে দিবেন, এটাই অ্যানসার, আর কিছু লেখা লাগবে না। যদি এরকম হয় হ্যালো ওয়ার্ল্ড এখানে 32 হচ্ছে কি এখানে প্রিন্ট হয়, তাহলে এইভাবে লিখে দিয়ে অ্যানসার শেষ করে ফেলবেন। অর্থাৎ আউটপুট যেটা আসবে শুধুমাত্র ওইটা লিখবেন যদি আউটপুট বের করতে বলা হয়। সো ফার্স্টে কি আসবে, ডেফিনেশন, প্রোগ্রাম রাইটিং, দেন আউটপুট, আর লাস্টে যেটা আসতে পারে সেটা হচ্ছে এরর ফাইন্ডিং। এরর ফাইন্ডিং, এরর ফাইন্ডিং কি রকম টাইপের থাকতে পারে, সাপোজ আপনাকে একটা কোড দেওয়া আছে, কোডের মধ্যে কিছু এরর আছে, সাপোজ এইখানে আমি একটা কোড লিখি, যদি আপনাকে হয়তো এরকম একটা কোড দেওয়া আছে, এই কোড, এখন এখান থেকে আপনাকে কি এরর ফাইন্ডিং করতে বলা হলো, অর্থাৎ এইখানে কি প্রবলেম আছে আপনাকে বলতে, এখান থেকে ফাইন্ড আউট করতে হবে আপনাকে যে এখানে আমাদের কি প্রবলেম আছে। সো আপনাদের কি করতে হবে, ফার্স্ট এখানে কি, এখানে একটা প্রবলেম আছে না, সেইখানে লিখবেন, এখানে লিখে আপনাদের এইখানে আপনি হচ্ছে লিখে দিবেন, অর্থাৎ আপনি কোশ্চেনটা তুলবেন যেখানে প্রবলেমগুলো আছে ওইটা আন্ডারলাইন করে নিচে লিখে দিবেন। অথবা আপনি কি করতে পারেন, এখানে আন্ডারলাইন করে সাইডে যদি বড় হয় সাইডে এখানে টান দিয়েও ওই পাশেও রাইট অ্যানসারটা লিখতে বলা, রাইট অ্যানসারটা লিখতে পারেন। এখন এখানে দুইটা জিনিস থাকতে পারে, একটা বলতে পারেন যে শুধুমাত্র এররটা ফাইন্ডিং করতে, যে আপনি এররগুলো ফাইন্ডিং করে বলে দিলেন এই এরর আছে, আরেকটা বলা হতে পারে যে এরর ফাইন্ড করে আপনি নতুন যে মানে রাইট অ্যানসারটা, রাইট প্রোগ্রামটা লিখেন, তাহলে কি করতে হবে, এররগুলো ফাইন্ডিং করে আপনাকে রাইট অ্যানসারটা আরেকটা প্রোগ্রামে লিখতে হবে, অর্থাৎ নতুন করে ফার্স্ট ক্লাস প্রোগ্রামটা লিখবেন। সো দুইটা বলা হইতে পারে, একটা হইতে পারে এরর ফাইন্ডিং করলে আপনি কি করবেন, আন্ডারলাইন করে বলে দিবেন এররগুলো, দেন এইখানে যেমন এরর আছে আপনি আন্ডারলাইন করে এখানে বলে দিবেন ভয়েড মেইন, এরকম ভাবে লিখবেন। আর যদি হচ্ছে আপনাকে বলা হয় ফ্রেশ করে লিখতে নতুন, তাহলে কি করবেন, এরর ফাইন্ডিং করে পুরোটা আবার হচ্ছে ফার্স্ট ক্লাস লিখে আপনি অ্যানসারটা হচ্ছে দিবেন, সাবমিট করবেন। সো এটা হচ্ছে এরর ফাইন্ডিং। ডেফিনেশনস বুঝলেন, প্রোগ্রাম তো বুঝলেন কিভাবে লিখতে হবে। আউটপুট ফাইন্ডিং কি, আপনাকে এইখান থেকেই বলা হলো যে একটা আউটপুট, মনে করেন একটা কোড আছে,
আউটপুট ফাইন্ডিং এ কিন্তু কোনো এরর থাকবে না, একসাথে দুটো হয়তো মিক্সিং নাও থাকতে পারে। তো আউটপুট ফাইন্ডিং আপনি হয়তো বলা হয় এরকম এখানে বলা হলো রাইট দ্য আউটপুট ফ্রম দ্য ফলোইং প্রোগ্রামস। আপনাকে এখানে কি আউটপুট লিখতে হবে? শুধুমাত্র কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, আপনি জাস্ট এখানে অ্যানসার লিখবেন হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু আপনাকে লিখতে হবে না, জাস্ট একটা হচ্ছে আউটপুট লিখবেন। এই চারটা টাইপেই হচ্ছে আপনাদের কোশ্চেন থাকবে, এর বাইরে তেমন একটা কোশ্চেন থাকবে না। আর কোনো কোশ্চেন আছে? কত মার্কসের एग्जाम হবে? এক্সাম আপনাদের সাধারণত 20 মার্কসের হয়ে থাকে, তারপরেও হচ্ছে যদি এই দিক চেঞ্জ হয় 20 মার্কসে কনভার্ট হয়, 20 to 30 এর বেশি থাকবে না, সাধারণত 20 মার্কসেই থাকে। স্যার বলছে তো স্যার গ্রুপে তো আছে 20 মার্কস 20 মার্কস বলে দিচ্ছে, তো 20 মার্কস থাকবে। আচ্ছা বলেন টাইম থাকবে আপনাদের অলমোস্ট 40 মিনিটস মনে থাকবে। ওইটাও গ্রুপে বলে দিচ্ছে টাইমটা? টাইমটা 40 মিনিটস মতোই থাকবে। এক্সামের পর ক্লাস হবে তাহলে? এক্সামের পর ক্লাস হবে না, কালকে শুধুমাত্র এক্সাম হবে। এটা এক্সাম হলেই বলে দেওয়া হবে আপনাদের। তো ক্লাস হবে কিনা ওইটা টেনশন করেন না, টেনশন করেন এক্সাম কিভাবে কালকে করব। আচ্ছা আগেও যেটা বলে আসছি, যারা হচ্ছে একদম নিউ কামার আছেন তারা ভয় পেন না, আপনারা এক্সাম অ্যাটেন্ড করেন, যতটুকু পারেন অ্যাটেন্ড করেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে অন্য কোনো ওয়েতে হচ্ছে কভার আপ করার ট্রাই করব। আর কোশ্চেন নিয়ে খুব ভয় পেন না যে কোশ্চেন আহামরি এরকম হবে যেটা আপনি পারবেন না, তো আপনার সিলেবাসের মধ্যে থেকেই হবে। একটু সবাই একটু সাইলেন্ট, আপনাদের সিলেবাসের মধ্যে থেকেই কোশ্চেন হবে, যে আপনাদের যতটুকু পড়ানো হয়েছে, যে প্রোগ্রামগুলো করানো হয়েছে এর মাঝখান থেকেই আপনাদের পড়ানো হবে, বা এর মাঝখান থেকে আপনাকে কোশ্চেন দেওয়া হবে। সো আপনি যেগুলা এখন পর্যন্ত পড়ে আসছেন ওগুলো ভালোমতো প্র্যাকটিস করেন। স্যার একটু সাজেশন সাজেশন এইটুকুর আবার সাজেশনস লাগে? স্যার কোশ্চেন কি কোশ্চেনটা বলে দিলে আর বেশি ভালো হবে স্যার। কোশ্চেন হচ্ছে আমার প্র্যাকটিস প্রবলেমে যতগুলো প্রবলেম আছে সবগুলো এটাই কোশ্চেন। বলে দিয়ে আসবে স্যার। ওখান থেকে স্যার এই যে এবিসিডিও যেন চেঞ্জ না হয়। কেন চেঞ্জ হবে না? আপনারা বলছেন যে ওইগুলাই দিবেন, ওগুলাই প্রবলেম তাহলে ওইগুলাই প্রবলেম, ওগুলাই দিব। ওগুলো থেকে না বললেন যে আপনি কোশ্চেন ওখান থেকে করবেন তাহলে। আচ্ছা আমাকে বলেন, যখন বলা হয় এই ম্যাথের থেকে কোশ্চেন দেবো, ওই ম্যাথই দেয় নাকি ম্যাথের নাম্বারগুলো চেঞ্জেস থাকে? ভ্যালু চেঞ্জ ভ্যালু চেঞ্জ থাকে, সেই কিছু চেঞ্জ থাকে যেটা জন্য আপনি করতে পারবেন, নয়তো তো সেম জিনিসই হয়ে যাবে। আচ্ছা এই রিলেটেড কার কোনো প্রবলেম আছে? বলেন কোশ্চেন প্যাটার্ন বুঝতে, কোশ্চেন কি টাইপের হতে পারে? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন বলে দিব, কালকে যখন বসবেন 10টার পরে তখন আমরা কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেন বলে দেব। কোশ্চেন বলা ছাড়া আপনাদের এক্সাম হবে না, আপনাদের কোশ্চেন অবশ্যই বলা হবে। স্যার এক্সাম হলে কেন এক্সামের আগে বলা যায়? আজকে বলে দিচ্ছি আমরা একটু প্র্যাকটিস করি স্যার, ভালো রেজাল্ট দিতে পারবো। আজকে কোশ্চেন আমি নিজেও জানি না। কোশ্চেন বানাবে কে? এই অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করব। 3 জনই বানাবে, 4 জনই বানাবে, যতজন প্রস্তুত আছে সবাই মিলেই বানাবে। আছে এই আননেসেসারি কোশ্চেন করে কোশ্চেন কি বানাবে এটা কোনো কোশ্চেন না, আপনার কি আসবে সেটা কোশ্চেন। স্যার কি আছে? কথা হচ্ছে যে আচ্ছা এই হোস্টেল আবার রিভিউ করব, যাদের মনে আছে তারা ম্যাচ করে দেখি ঠিকঠাক মনে আছে কিনা, আর যারা হচ্ছে পারি না বা খেয়াল নাই তারা একটু আবার ব্যাপারটাকে একটু শিখে নেই। আচ্ছা একদম ফার্স্টে আমরা যে প্রোগ্রামিং করতেছি, আমরা তো জানি আমরা কি করতেছি, স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড জুম করো। আমরা কি করতেছি, স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএল। এটা কেন করে? কারণ কি একটা সিকোয়েন্স মেইনটেইন করে কাজ করে, এইজন্য আমরা এটাকে বেসিক্যালি স্ট্রাকচারড বলি। যে একটা স্ট্রাকচার মেইনটেইন করে কাজ করে, কিছু ফাংশনস থাকে, ফাংশনস এর মধ্যে আমরা 1 বাই 1 লাইনসগুলো লিখে কাজ করি। আচ্ছা নেক্সট আছে একদম ফার্স্টে যে কাজটা করতে হয়, আমাদের কিছু সিনট্যাক্স আছে, সিনট্যাক্সগুলো দেখি। আমরা যদি কোনো প্রোগ্রাম করতে চাই তাহলে সবার ফার্স্টে যে কাজটা করা লাগে আমাদের
প্রোগ্রামের একটা স্টার্টিং কাইন্ড অফ টেমপ্লেটের মতো একটা জিনিস লেখা লাগে। টেমপ্লেট জিনিসটা কি বোঝাচ্ছি, যে এই জিনিসটা আমাকে ম্যান্ডেটরি লিখতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। এই কয়েকটা জিনিস আমাদের লিখতে হয়। এটা কি আমাদের ফার্স্টে হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, আমরা যে পরিমাণ কমান্ড লিখি, যতগুলা কমান্ডস লিখি সবগুলা কমান্ডস হচ্ছে সে কি করে, এই যে ইন্টারপ্রেট করে অর্থাৎ ট্রান্সলেট করে। এখন এইটা প্রিন্টএফ কে যে সে কোন কিছু একটা লেখা শো করবে, তারপর স্ক্যানএফ কে যে ইনপুট নেবে, এইগুলা শো করার জন্য যে করেসপন্ডিং কোডগুলো দরকার বা যে করেসপন্ডিং কমান্ডগুলো দরকার সবগুলো হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড আছে, যেটা হচ্ছে আমরা কম্পাইলার কোর্সে গিয়ে শিখতে পারবো। সো এইটা এইজন্য আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে প্রথমে। নেক্সট আমরা কি করি, ইন্ট মেইন লিখি। মেইন কি একটা ফাংশন, মেইন ফাংশনের মধ্যেই আমরা সব কোডগুলো লিখি, আমাদের কোডগুলো সব মেইন ফাংশনেই কাজ করে। আর লাস্টে রিটার্ন জিরোটা লেখা লাগে আমাদের প্রোগ্রাম শেষের পরে, আমরা বোঝাতে চাই যে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, ফিনিশ। সো এই জন্য হচ্ছে আমরা রিটার্ন জিরো দেই। আচ্ছা, এখন ফার্স্টে আসি যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আমাদের প্রোগ্রামে, অর্থাৎ আউটপুটে আমরা কোনো একটা সেন্টেন্স বা কিছু একটা দেখতে চাই, আমাদের ইউজ করতে হয় কি প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে কোনো কিছু ডিসপ্লে করা। আর স্ক্যানএফ ফাংশনের কাজ কি, ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়া। অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে কোনো একটা কিছু আমার কোডে দিতে চাই বা কোডে নিয়ে কাজ করতে চাই, তখন আমরা কি ইউজ করি, স্ক্যানএফ। সো বলতে পারেন স্ক্যানএফ হচ্ছে গিয়ে ইনপুট আর প্রিন্টএফ হচ্ছে আউটপুট শো করা। অর্থাৎ প্রিন্টএফ এর লাইনে যা কিছু থাকে সবকিছুই আমরা দেখতে পারি। আচ্ছা, নেক্সটে এইখানে এখন প্রিন্টএফ লেখার আমরা একটু ফর্মুলাটা দেখি। প্রিন্টএফ এর জন্য আমাদের ফাংশনটা লেখা লাগে প্রিন্টএফ, সবগুলো স্মল লেটারস এন্ড ডাবল কোটেশন দিয়ে হচ্ছে আমরা এর মধ্যে যা লিখতে পারি সবগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। সো ডাবল কোটেশনে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি বা কেউ যদি তার নাম লিখে তাহলে সেগুলো দেখতে পারবে। আর এর মাঝখানে যদি আমি নিউ লাইন দিতে চাই, তাহলে যেখানে নিউ লাইন দিতে চাই ওইখানে হচ্ছে এই ব্যাকস্ল্যাশ এই জিনিসটা লিখবো। সাপোজ এইখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এর পরে হ্যালোর পরে হচ্ছে নতুন লাইন চাই, অর্থাৎ হ্যালো লিখবে এক লাইনে, ওয়ার্ল্ড লিখবো আরেক লাইনে। সো এইখানে যে নতুন লাইনটা চাই এটা কি ও এর পরে চাই, সো আমি কি করব, ও এর পরে ব্যাকস্ল্যাশ এন এই কিওয়ার্ডটা লিখবো, তাহলে হচ্ছে নিউ লাইন চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা প্রিন্টিং এর কাজটা করতে পারি। নেক্সটে যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দেখবো। তার আগে হচ্ছে আমরা একটু ডেটা টাইপগুলো দেখে নিই। নেক্সট আমরা হচ্ছে একটু ডেটা টাইপটা শিখি, তারপর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারে যাব। আচ্ছা, ডেটা টাইপ জিনিসটা কি, আমাদের সি প্রোগ্রামিং এ ডেটা নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আমরা কিছু ইনফরমেশন নিয়ে কাজ করি বা কোন একটা ভ্যালুস নিয়ে কাজ করি। ভ্যালুস ছাড়া তো আমাদের প্রোগ্রাম করার কোনো দরকার নেই, আমরা কিছু কমান্ডস দেই, কিছু ভ্যালুস নিয়ে কমান্ডসগুলো দেই, কমান্ডসগুলো আমাদের ক্যালকুলেশন করে কোন একটা রেজাল্ট দেয়। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট প্রোগ্রামিং এর। এখন এই যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের এই সি প্রোগ্রামিং এর ডেটাগুলো হচ্ছে বেসিক্যালি চার রকমের। চার রকমের কি কি, ফার্স্টে একটা হচ্ছে ইন্ট, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে বুলিয়ান। তো এই চারটা হচ্ছে আমাদের টাইপ থাকে, আর বাকিগুলো এগুলোরই হতো শর্টার ভার্সন অথবা লার্জার ভার্সন, অর্থাৎ ছোট ভার্সন অথবা বড় ভার্সন। ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে ফুল নাম্বারস। সাপোজ আপনি যদি ধরেন, আমি एग्जांपलই দেখাই দেই, 1 2 3 -1 2 3 এরকম টাইপের এই যে নাম্বারসগুলো, এগুলো হচ্ছে ইন্টিজার। এটাকে আমরা কিভাবে লিখি, ইন্ট লিখি, অর্থাৎ আমাদের কোডে, আচ্ছা এটা হচ্ছে ইন্টিজার, সরি ইন্টিজারকে আমরা আমাদের কোডে লিখি হচ্ছে ইন্ট আইএনটি দিয়ে। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোট কি, ফ্লোট হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুস, অর্থাৎ দশমিক নাম্বারগুলো, মাইনাস হইতে পারে, পজিটিভ হইতে পারে, দুইটাই হইতে পারে। সো এই ফ্র্যাকশন ভ্যালুগুলো হচ্ছে আমরা ফ্লোট বলি। এইটা লিখি কিভাবে, ফ্লোট যেভাবে আছে এইভাবেই লিখি, ফ্লোট সবগুলো স্মল লেটারস, ক্যাপিটাল কিন্তু নাই। নেক্সট ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা কি রাখতে পারি, সিঙ্গেল আমরা অ্যালফাবেট রাখতে পারি অথবা কিছু স্পেশাল ক্যারেক্টার রাখতে পারি। সিঙ্গেল অ্যালফাবেট বলতে এ অথবা বি সি এরকম করে থাকবে, অথবা স্টার থাকতে পারে, ডলার সাইন থাকতে পারে, এরকম। এইটাকে আমরা আমাদের প্রোগ্রামিং এ ইউজ করলে লিখি char, char। আর লাস্ট হচ্ছে বুলিয়ান। বুলিয়ানে বেসিক্যালি ট্রু আর ফলস রাখতে পারি,
বাট এই ট্রু ফলস আমরা ট্রু ফলস হিসেবে দেখি না, ওইটা আমরা দেখি কি ট্রু এর করেসপন্ডিং এ দেখি 1 আর ফলস এর পরে করেসপন্ডিং এ দেখি হচ্ছে 0। সো ফলস এর জন্য আমরা 0 দেখি, ট্রু এর জন্য 1 দেখি। এই বেসিক্যালি এই চারটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ। এর মাঝখানে আমরা কিছু কি শর্টার ভার্সন দেখতে পারি অথবা গ্রেটার ভার্সন দেখতে পারি। সাপোজ দেখতে পারি আমরা শর্ট ইন্ট বা লং ইন্ট, এইরকম। এটা কি ইন্টিজারেরই বড়, অর্থাৎ ফুল নাম্বার হবে, হয়তো এর রেঞ্জটা বড়। অর্থাৎ ইন্টিজার যেই পরিমাণ নাম্বার রাখতে পারে, লং ইন্ট কি এর থেকে বেশি পরিমাণ নাম্বার রাখতে পারে, এটাই। সেম ফ্লোটের ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা একটু চেঞ্জ, এটা হচ্ছে ডাবল। ডাবল কি ফ্লোট দশমিকের পরে 6টা হচ্ছে ডিজিট রাখতে পারে, ডাবল হচ্ছে 16টা রাখতে পারে। এরপর হচ্ছে লং ফ্লোট আছে, লং ডাবল আছে। সো এইগুলা কি, এগুলো হচ্ছে শর্টার অথবা হচ্ছে লার্জার ভার্সন, আর কিছুই না। আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারই থাকে, এটাতে কোনো শর্টার বা লার্জার থাকে না। আর বুলিয়ানের ক্ষেত্রে আমরা হচ্ছে সেম দেখতে পাই, ট্রু অর ফলস এর বাইরে কিছু হবে না। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ। আচ্ছা, নেক্সট এখন ডেটা টাইপের পরে আমরা হচ্ছে ভ্যারিয়েবলস এ চলে আসি। ডেটা টাইপ কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই ডেটাগুলাই হচ্ছে আমরা যেই জায়গায় রাখি আমাদের কম্পিউটারের, সেই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে ভ্যারিয়েবল কি আই স্পেসিফিক লোকেশন ফর স্টোরিং ডেটা। সো ডেটা স্টোর করার জন্য আমি একটা স্পেসিফিক লোকেশন বা স্পেসিফিক একটা স্পেস নিচ্ছি, এটাকেই বলতেছি আমরা হচ্ছে ভ্যারিয়েবল। এখন এই ভ্যারিয়েবলগুলা যেহেতু আমার ডেটা 4 রকমের, সো ভ্যারিয়েবলগুলোও হচ্ছে 4 রকমের আমাকে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমি যখন ইন্টিজার নিব, ইন্টিজার টাইপের হচ্ছে জায়গা নিতে হবে। আমি যখন ফ্লোট নিব, ফ্লোট টাইপের জায়গা নিতে হবে। ক্যারেক্টার নিলে ক্যারেক্টার টাইপের, বুলিয়ান নিলে বুলিয়ান। এখন এইটা আমরা কিভাবে লিখবো? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমি হচ্ছে ইন্টিজার নিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ইন্টিজার, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নেম, তারপর হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু। তার মানে আমাকে লিখতে হবে কি, ফার্স্টে ভ্যারিয়েবলের টাইপ লিখতে হবে, অর্থাৎ আমি যে টাইপের ডেটা রাখতে চাই। নেক্সটে রাখতে হবে ভ্যারিয়েবলের নেম, যেই নামে আমি হচ্ছে ভ্যারিয়েবলকে নাম দিতে চাই। আর লাস্টে হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে আমি ভ্যালুটা দিব, যেই ভ্যালুটা আমি এই ভ্যারিয়েবলে রাখতে চাই। সো এটা হচ্ছে আমাদের কাজ। সাপোজ আমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম, তাহলে আমাকে লিখতে হবে ইন্ট, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে নাম্বার, ইকুয়াল দিয়ে আমি হয়তো 10 রাখলাম। সো এইভাবে আমি ভ্যারিয়েবলটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে ভ্যালুটা অ্যাসাইন করলাম। এখন এই কনসেপ্টটাকে আমরা হচ্ছে মাল্টিপল ভাবে করতে পারি। কেউ লিখতে পারে ইন্ট নাম্বার লিখে পরের লাইনে নাম্বার ইকুয়াল টু 10 দিল, এইভাবে লেখা যায়। যদি আমি মাল্টিপল ভ্যারিয়েবল দেই, সাপোজ ইন্টিজার আমি দুইটা নিলাম, n1 n2, নিয়ে পরের লাইনে n1 10 n2 20, এইভাবে লেখা যায়। আবার কি এক লাইনেও লেখা যায়। সো মাল্টিপল ওয়েতেও আমরা লিখতে পারি, কোনো প্রবলেম নাই। আবার আরেকটা ওয়ে কি, আমি এখানে int n1 10, n2 20, এইভাবে লিখতে পারি। সবগুলো ওয়েতেও পসিবল। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আমরা ইনিশিয়ালাইজ করলাম ভ্যারিয়েবলের টাইপটা, তারপর ভ্যারিয়েবলের নেম দিলাম, তারপর নেক্সটে আমরা হচ্ছে ভ্যালুটা অ্যাসাইন করব। এখন আমরা এক লাইনও করতে পারি, মাল্টিপল লাইন ইউজ করেও করতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। শুধুমাত্র ক্যারেক্টার যখন আমরা নিব, তখন আমরা কি লিখতে হবে? ক্যারেক্টারের জন্য ক্যার, ভ্যারিয়েবলের নাম দিলাম মাই ক্যার সাপোজ। আর অ্যাসাইনিং ভ্যালু এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয় শুধুমাত্র ক্যারেক্টারের জন্য। ক্যারেক্টারে কি আমরা একটা সিঙ্গেল অ্যালফাবেট অথবা ক্যারেক্টার রাখতে পারি। সো সাপোজ আমি এখানে a ভ্যালু নিলাম, শুধুমাত্র a এর জন্য আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, শুধুমাত্র ক্যারেক্টারের জন্য। নাম্বারস এর জন্য কিন্তু আমরা আবার কোটেশন ইউজ করতে পারবো না। আচ্ছা, এখন এই যে আমরা দেখলাম না এই ভ্যারিয়েবলস গুলা যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের এইটাকে কি করতে হবে? হয় ভ্যারিয়েবলের ডেটাগুলো নিতে হবে ইউজারের কাছ থেকে, অথবা আমাকে ইউজারের কাছ থেকে কোনো একটা ক্যালকুলেশন করে রেজাল্ট দেখাইতে হবে। সো যখন আমি ইউজারের কাছ থেকে নিব, তখন আমরা কি করি? স্ক্যানএফ ইউজ করি। আর যখন ইউজারকে দেখাবো, অর্থাৎ আমি কোনো একটা রেজাল্ট শো করব, তখন আমি প্রিন্টএফ নিয়ে কাজ করব। সো এই যে ইউজারের কাছ থেকে নিচ্ছি, প্রিন্টএফ নিচ্ছি, বাট ভ্যারিয়েবলের টাইপ কি? 4 রকমের টাইপ আছে। আমি বুঝাবো কিভাবে যে কখন আমি ইন্টিজার নিতে চাই, কখন ফ্লোট নিতে চাই, কখন আমরা ক্যারেক্টার নিতে চাই? এটা বোঝানোর জন্য আমাকে স্পেশালি একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাটটা আমাকে বলে দিতে হবে। এই ফরম্যাটটা ডিসাইড করবে যে আমি ইন্টিজার নিতে চাই, ফ্লোট নিতে চাই, ডাবল না হচ্ছে বুলিয়ান। সো আমরা যখন ইন্টিজার নিব, তার করেসপন্ডিং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d।
ফ্লোটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c। আর দেখেন বুলিয়ানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা 0 আর 1 এ রাখি, সো বুলিয়ানের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, %d দিতে পারি। এইখানে অনেকে %d এর জায়গায় %i ও দেখতে পারেন, দুইটাই সেম, প্রবলেম নাই। এইগুলো হচ্ছে আমাদের কি ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে printf এর ফাংশনে বা scanf এ আমরা যখন ইউজ করতে যাব ভ্যারিয়েবলস গুলো, তখন আমাকে বলে দিতে হবে কি টাইপের ভ্যারিয়েবলস চাই, ওই টাইপটা আমি এখান থেকে স্পেসিফাই করে দেব। যদি ইন্টিজার হয় ভ্যারিয়েবলটা তাহলে %d, যদি ফ্লোট হয় %f, ক্যারেক্টার হলে %c। আচ্ছা, এরপর আমরা কি দেখব, এরপর আমরা হচ্ছে একটু অপারেটরে চলে যাই। অপারেটরে গিয়ে তারপর হচ্ছে আমরা দেখি যে কিভাবে হচ্ছে ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর তো সবাই চিনি আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ চিনি, সবাই চিনি না? সো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে অপারেটর। সো আমরা কাজ করি কি, একটা এভারেজ বের করার প্রোগ্রাম করি। এভারেজ বের করার যদি একটা প্রোগ্রাম বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে লিখতে হবে কি hash include stdio.h in main। এখানে আমি এখন ইউজারের কাছ থেকে ইনপুটগুলো নেব আর হচ্ছে ক্যালকুলেট করে আউটপুটকে দেখাবো। সো আমাদের কি করতে হবে, এখানে ইউজারের কাছ থেকে হচ্ছে ভ্যালু নিতে হবে, সাপোজ n1 আর n2 দুইটা ভ্যালু নিলাম। নেক্সট আমরা ফ্লোট avg নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। avg কেন নিলাম, কারণ ফ্লোট টাইপের কেন নিলাম, কারণ আমি যদি দুইটা নম্বরে ডিভিশন করি, এভারেজ মানে কি দুইটা নাম্বার থাকলে দুইটা নাম্বার যোগ করে 2 দিয়ে ডিভাইড করব, এইটা ভ্যালুটা কি একটা ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, অর্থাৎ দশমিক ভ্যালু আসতে পারে। এই জন্য হচ্ছে ফ্লোট আমি নিয়ে নিলাম, যে এভারেজের মধ্যে আমি এই ক্যালকুলেশনটা রাখবো। সো এভারেজের টাইপটা ফ্লোট নিয়ে নিলাম। নেক্সট কি করতে পারি, নেক্সট হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা করব। সাপোজ আমরা নিলাম এভারেজ ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এইভাবে হচ্ছে আমরা লিখব। ডিভিশনের ক্ষেত্রে আমরা এই স্ল্যাশ দেই, আমরা হচ্ছে আর এই ভাগ চিহ্ন লিখি না প্রোগ্রামের ক্ষেত্রে, স্ল্যাশ দেই আর এখানে কি সামেশন করতেছি n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। রেজাল্ট যেটা আসবে, এই রেজাল্টটা আমাকে কই দিতে হবে, printf এ দিতে হবে। printf এ আমি যদি এভারেজ দিয়ে রেজাল্টটা দেখাতে চাই তাহলে আমাকে বলতে হবে কি টাইপের রেজাল্ট আমি দেখাতে চাই। সো এভারেজ কি ফ্লোট, ফ্লোটের জন্য স্পেসিফায়ার ইউজ করতে হবে %f। সো %f দিব আর এইখানে কমা দিয়ে আমাকে ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দিতে হবে, যে কোন ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা ইউজ করতে চাই। এখানে আমরা কি avg ইউজ করতেছি না, ফ্লোট টাইপের avg। সো avg টা হচ্ছে আমরা লিখে দিলাম কমা দিয়ে। মাল্টিপল ভ্যারিয়েবল যদি থাকে তাহলে কি স্পেসিফায়ার মাল্টিপল লিখবো, আর ভ্যারিয়েবলগুলো কি এই কমার পরে কমা দিয়ে দিয়ে 1 বাই 1 লিখতে থাকবো। এটা হচ্ছে আমাদের মোটামুটি ভ্যারিয়েবল প্রিন্টিং এর কাজ। এখন আমি বলতেছিলাম এই যে n1 আর n2 এই দুটো ভ্যালু ইউজারের কাছ থেকে নিব, তার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে scanf একটা ইউজ করা লাগবে, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। scanf ফাংশন, এইটার কাজ হচ্ছে কি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। সো আমি ইনপুট দিব কি দুইটা নাম্বার। সো আমি দুইটা নাম্বারের জন্য দুইটা %d দিব। %d কেন দিচ্ছি, কারণ ইন্টিজার নাম্বার নিচ্ছি আমি দুইটা, এইজন্য স্পেসিফায়ারও দিচ্ছি কি %d। ফ্লোট হলে %f দিতাম। তারপর আমাকে কি দিতে হবে n% ভ্যারিয়েবলের নেম। এই n% আমাকে মাস্ট বি দিতে হবে। আর ভ্যারিয়েবল নেম কি, প্রথমটার জন্য n1, পরেরটার জন্য n2। সিকোয়েন্সটা অলওয়েজ মেইনটেইন করতে হবে। আমি যদি প্রথমে n2 চাইতাম তাহলে n2 প্রথমে থাকতো, প্রথমে যদি n1 চাই তাহলে n1 প্রথমে থাকবে। দেন নেক্সট আমরা হচ্ছে এখানে ইউজার আমাকে একটা ভ্যালু দিবে, দেন ক্যালকুলেশন করে আমি রেজাল্টটা হচ্ছে পাবো। এটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এই অপারেটরগুলো ইউজ করে একটা এভারেজ বের করব। আচ্ছা, এখন নেক্সটে আসি, এইটা শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেটর। এইখানে একটা নতুন অপারেটর আসছে, সেটার নাম হচ্ছে মডুলাস। মডুলাস এটার কাজ কি, আমি যদি দুইটা নাম্বারকে ডিভিশন করি, যে রিমাইন্ডারটা থাকে অর্থাৎ ভাগশেষ থাকে, সেটা হচ্ছে এটা আউটপুট দেয়। সাপোজ আপনি 10 কে ডিভাইড করলেন 3 দিয়ে, 9 হলো, রিমাইন্ডার কি 1 থাকে, অর্থাৎ ভাগশেষ 1 থাকে, এটাকে বলি হচ্ছে আমরা রিমাইন্ডার। আর
এটা হচ্ছে আমাদের কোশিয়েন্ট অর্থাৎ ভাগফল। সো রিমাইন্ডারটা যেটা আমি যদি 10 মডুলাস 3 লিখি তাহলে সে আমাকে রেজাল্ট দিবে এই রিমাইন্ডারটা, তার মানে আমি রেজাল্ট পাবো 1। সো মডুলাস ইউজ করা হয় যখন আমার রিমাইন্ডার দরকার হবে। আর যদি আমি ভাগফল চাই তখন আমি কি লিখব 10 ডিভাইডেড বাই 3, তখন আমাকে রেজাল্ট দিবে কি 3 এই ভাগফলটা। সো ভাগফল করলে আমি কোশিয়েন্ট পাই, আর যখন আমি মডুলাস দিব তখন আমি রিমাইন্ডার পাই। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট যে কাজটা করতে হবে আমরা একটু অপারেটরগুলো একটু দেখি। মডুলাসের পরে আমাদের আরো কয়েকটা অপারেটর আছে, সেগুলো হচ্ছে প্লাস প্লাস। প্লাস 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 কি করে, আপনি যদি a প্লাস প্লাস করেন সে কি করে 1 বাড়ায় দিবে, a এর ভ্যালু 1 বাড়ায় দিবে, a a + 1 করবে। একটু যদি আমরা एग्जांपल দেখি একটু পরে, তো এইখানে যদি দেখেন যে ইনক্রিমেন্ট আছে, এটা কি করে 1 ভ্যালু বাড়ায় দেয়। জাস্ট x প্লাস প্লাস যদি আমি দেই তাহলে x এর ভ্যালু 1 বাড়ায় দিবে, আর যদি x মাইনাস মাইনাস দেই তাহলে x এর ভ্যালু 1 কমে যাবে। আচ্ছা, এটার একটা एग्जांपल যদি দেখেন পরবর্তীতে, আচ্ছা एग्जांपल এখানে নাই, তারপর আমরা একটু দেখি। এটা হচ্ছে কি 1 বাড়াবে, আবার প্লাস প্লাস এও যদি হয় সেটা হচ্ছে কি করবে, a এর সাথে a প্লাস করবে। কিন্তু আমরা যদি a প্লাস প্লাস দেই সেটাকে আমরা বলি হচ্ছে পোস্টফিক্স, আর এটাকে বলি হচ্ছে আমরা কি প্রিফিক্স। আগে যদি দেই তাহলে হচ্ছে প্রিফিক্স, পরে দিলে হচ্ছে পোস্টফিক্স। প্রিফিক্স আর পোস্টফিক্স এর মধ্যে ডিফারেন্স কি, দুইটাই সেম কাজ করে, বাট কি শুধুমাত্র প্রিন্টএফ এর লাইনে গিয়ে যদি আমি প্রিফিক্স ইউজ করি তাহলে সে কি করবে, প্রিন্টএফ এর লাইনে অ্যাডিশন করে রেজাল্টটা দেয়, প্রিন্টএফ এর রেজাল্টটা। আর এখানে যদি পোস্টফিক্সে করি তাহলে কি করবে, যেটা আমার ভ্যালু আছে a এর ভ্যালুটা প্রিন্ট করে তারপরে ওই লাইনটা শেষ করে দেন হচ্ছে কি সে কি করে অ্যাডিশনের কাজটা করে, 1 অ্যাডিশনের কাজটা করে। আচ্ছা, এরপর আমরা এই অপারেটরগুলো দেখি। এই প্লাস ইকুয়াল মানে কি, প্লাস ইকুয়াল যদি 3 থাকে তার মানে হচ্ছে x এর সাথে 3 অ্যাড হয়ে x এর মধ্যে ভ্যালু চলে আসবে। স্টার অর্থাৎ মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু যদি 3 থাকে, অর্থাৎ x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 3 যদি আপনি আপনার প্রোগ্রামে লেখেন তার মানে হচ্ছে x এর মধ্যে x ইনটু 3 করে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অপারেটরগুলো, বাকিগুলো সেম, একটু দেখলেই বুঝবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এন্ড, এগুলো আপাতত আপনাদের দরকার নাই, এগুলো না দেখলেও চলবে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা দেখি, এরপরে আমরা হচ্ছে কম্প্যারিজন অপারেটর দেখি। কম্প্যারিজন অপারেটরটা আমরা ইমপ্লিমেন্টেশন একটু পরে দেখব, আগে অপারেটরটা দেখি। অপারেটর কি, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে দুইটা নাম্বার যদি ইকুয়াল থাকে, সাপোজ x ইকুয়াল ইকুয়াল y থাকে, x আর y সমান কিনা সেটা দেয়। নট ইকুয়ালটা হচ্ছে অসমান কিনা, এটা হচ্ছে গ্রেটার দেন x গ্রেটার দেন y যদি থাকে, x কি y থেকে বড় কিনা, x কি y থেকে ছোট কিনা, এটা লেস দেন। আর লাস্টে হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু মানে কি বড় অথবা সমান হলেই সে বলবে কি ওকে ট্রু। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি কি করতেছে, যখন x লেস দেন এরকম যদি থাকে, এটা যদি আমার কোন একটা কম্পারিজনে থাকে x লেস দেন y বলে, সে হচ্ছে একটা অ্যানসার দিবে ট্রু। বাট আমরা কি ট্রু দেখতে পাই? ট্রু দেখতে পাই না, ট্রু এর করেসপন্ডিং 1 দেখতে পাই। আর যদি ফলস হয় তখন আমরা দেখতে পাই কি 0। সো এইটা যদি ট্রু হয় সে অ্যানসার দিবে 1, এটা যদি ফলস হয় অ্যানসার দিবে 0। নেক্সট করে আমরা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু সেম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরো কয়েকটা লজিক্যাল অপারেটর দেখব। এই লজিক্যাল অপারেটর কাজ কি দেখেন, দুইটা কন্ডিশন যদি অপারেটর থাকে, এর মাঝখানে যদি লজিক্যাল অপারেটর থাকে, এইটা হচ্ছে লজিক্যাল এন্ড। এইটার কাজ হচ্ছে যে এই সামনেরটাও যদি ট্রু হয় পরেরটাও যদি ট্রু হয় তাহলে এই পুরোটার অ্যানসার হচ্ছে ট্রু হবে। অর্থাৎ লজিক্যাল এন্ড ইউজ করবে এমন জায়গায় যেখানে দুইটা কন্ডিশন ট্রু হইলে আমি ট্রু যাচ্ছি সেই জায়গায়। সো দুইটা কন্ডিশন ট্রু হলে সে অ্যানসার দেবে 1, অর্থাৎ ট্রু। আর যদি একটাও ফলস হয়ে যায় 0 অ্যানসার দেবে। লজিক্যাল অর এর ক্ষেত্রে কি, এই দুইটা কন্ডিশনে যে কোনো একটাই যদি ট্রু হয় পুরোটার অ্যানসার হচ্ছে ট্রু চলে আসবে, অর্থাৎ 1 চলে আসবে। আর এইখানে লাস্টে আছে লজিক্যাল নট। লজিক্যাল নট এর কাজ হচ্ছে এই দুইটা কন্ডিশন দিলে যদি মনে করেন অ্যানসার চলে আসলো হচ্ছে 1, তার উল্টা অ্যানসারটা দিবে 0। যদি 0 আসে অ্যানসার তাহলে 1 দিবে। অর্থাৎ এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন ফুলফিল করলে যদি সে অ্যানসার 1 দেয়, নট সাইনটা থাকলে রেজাল্ট আসবে আলটিমেটলি 0। আর
যদি অ্যানসারটা 0 দিত নট সাইন থাকলে রেজাল্ট আসবে 1 অর্থাৎ যেইটা রেজাল্ট আসবে তার অপোজিটটা হচ্ছে সে ফাইনাল রেজাল্ট দিবে সবাই একটু বুঝতে পারছেন লাস্টে একটু সবাই একটু খেয়াল করেন আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্টে ইফ এলস জিনিসটা কি আমরা যদি কোনো কম্প্যারিজন অপারেটর ইউজ করে কোন একটা কন্ডিশন মেইনটেইনিং করে যদি কোনো কাজ করতে যাই অর্থাৎ কোন একটা কন্ডিশন মেইনটেইন হলে আমি একটা কাজ করব কন্ডিশন মেইনটেইন না হলে আমি অন্য একটা কাজ করব সো when we want to do any logical things in a sector then we will use if else statement তার মানে if else স্টেটমেন্টে আমরা একটা কন্ডিশন দিব কন্ডিশনটা ট্রু হলে আমি একটা ব্লকের কাজ করব কন্ডিশনটা ট্রু না হলে আমি ব্লকের কাজ করব না সাপোজ এখানে আমি চাচ্ছি int main int x = 10 দিলাম আমি একটা কন্ডিশন দিলাম যে x যদি 10 এর থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব কি x is greater than 10 এটা হয়তো আমি প্রিন্ট করব আর যদি না হয় তাহলে আমি লিখলাম else প্রিন্ট করলাম x is less than 10 সো এখানে আমি কি করতেছি একটা কন্ডিশন দিচ্ছি কন্ডিশনটা কি x is greater than 10 কিনা এটা যদি ট্রু হয় মানে এটা রেজাল্ট আসবে কি অ্যাকচুয়ালি 1 সো 1 যদি হয় তাহলে সে কি এই ব্লকের কাজটা করবে if ব্লকের আর যদি এটা ট্রু না হয় তাহলে সে কি করবে else ব্লকের কাজটা করবে সো এটা হচ্ছে if else স্টেটমেন্টের কাজ স্যার প্রিন্টটা কি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে বাইরে লিখলে হবে না বাইরে লিখলে সেই কন্ডিশনাল স্টেটমেন্টের মতো থাকবে না তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে অর্থাৎ ফ্রি থাকবে অবশ্যই মাঝখানে লিখতে হবে অর্থাৎ আমি কন্ডিশন ফুলফিল করার পরে যদি কোনো কাজ করতে চাই সেটা আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে বাট অনেক সময় যদি আমরা সিঙ্গেল লাইন থাকে যে একটাই লাইন আছে আর এর বাইরে নাই তখন আমরা এই ব্র্যাকেট না দিলেও চলে বাট তখন যদি মাল্টিপল লাইন আমার কন্ডিশনের মধ্যে ট্রু হওয়ার পরে কাজ করতে হয় তখন কিন্তু এটা কাজ করবে না সো আপনারা সবসময় ব্র্যাকেট ইউজ করেই কাজ করবেন এটাই হচ্ছে সেফ সো আমরা কি করব ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিব ট্রু হলে একটা ব্লকের কাজ করব আর যদি ফলস হয় তাহলে আমরা অন্য আরেকটা ব্লকের কাজ করব সো বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্ট এটা এখন ইফ এলস এর মধ্যে মাল্টিপল কন্ডিশন আমাদের দরকার হইতে পারে সাপোজ ইফ এর মধ্যে আমি একটা কন্ডিশন লিখলাম x is greater than 10 আমি এখন চাচ্ছি x কি less than 0 কিনা এটাও চেক করব তখন আমাকে লিখতে হবে কি else if আমি x is less than 0 এটা চেক করতে পারবো এরকম করে আমি মাল্টিপল যতগুলা কন্ডিশন চাই সবগুলা টেস্ট করতে পারবো আর এই যে প্যাটার্নটা যে প্যাটার্ন ইউজ করে আমি টেস্ট করতেছি এইটাকে বলা হয় হচ্ছে if else ladder স্টেটমেন্ট তার মানে এই যে এটা দেখতে অনেকটা মইয়ের মতো স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আসতেছি এইজন্য এটাকে বলা হয় হচ্ছে ladder স্টেটমেন্ট if else ladder স্টেটমেন্ট এখন এই if else ইউজ করে আমরা কি করতে পারি আমরা হচ্ছে ইভেন অর বের করতে পারি প্রাইম নাম্বারস গুলো বের করার জন্য আমাদের একটু যদিও লুপ শেখা লাগবে আমরা হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন কোন একটা নাম্বার সেম কিনা এইরকম চেক করতে পারি সো ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশন আমরা চেক করতে পারি সাপোজ এখানে বলা আছে দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে যে দুইটা নাম্বার থেকে কোনটা বড় বা ছোট বের করতে হবে সো আমরা x এর মধ্যে 20 নিলাম আর y এর মধ্যে হচ্ছে y এর মধ্যে 22 নিলাম তারপরে চেক করলাম যে x কি y থেকে ছোট কিনা যদি x y থেকে ছোট হয় ভ্যারিয়েবল x is less than y আর যদি না হয় আমরা কিছু করি না আমাদেরকে বলছে শুধুমাত্র স্মলটা বের করতে যে এখান থেকে স্মল নাম্বার বিটুইন টু নাম্বার সো আমি স্মলটা জাস্ট দেখলাম যদি আমাকে গ্রেটার বলে শুধু গ্রেটার যদি বলে কোনটা স্মল আর কোনটা গ্রেটার তাহলে আমাকে দুইটাই বোঝাইতে হবে যে এইটা থেকে এটা বড় আচ্ছা নেক্সটে আরেকটা एग्जांपल দেখি আমরা নরমাল আচ্ছা এই যে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু বিটুইন থ্রি নাম্বারস থ্রি নাম্বারস এর ভ্যালুটা যদি একটু চেক করি আমরা চিন্তা করি কিভাবে থ্রি নাম্বার হচ্ছে সাপোজ আপনার কাছে তিনটা নাম্বার আছে a b c এখন তিনটা নাম্বার থেকে ম্যাক্সিমাম অর্থাৎ যে কোনো একটা নাম্বার সবচেয়ে বড় হবে এটা বের করার ওয়ে হচ্ছে যদি আমি a কে সবচেয়ে বড় ধরি তাহলে a কি করতে হবে b থেকেও বড় হইতে হবে c থেকেও বড় হইতে হবে যদি আমি b কে সবচেয়ে বড় ধরি b কে a থেকেও বড় হইতে হবে b কে c থেকেও বড় হইতে হবে আর যদি আমি c কে সবচেয়ে বড় ধরি c কে a থেকেও বড় হইতে হবে c কে b থেকেও বড় হইতে হবে সো যখন আমি a ধরব আমি যদি a কে তখনই বড় বলতে পারবো যখন a b এর থেকেও বড় c এর থেকেও বড় b কে তখনই বড় বলতে পারবো যখন b বাকি দুইজনের থেকে বড়
আবার সি কে বড় বলতে হবে কি সি যদি বাকি দুজনের থেকে বড় হয়। আমার কন্ডিশনটা ডিজাইনিং করতে হবে এরকম ভাবে, দেখেন তিনটা নাম্বার নেওয়া হয়েছে ইউজারের কাছ থেকে, আমি নিয়ে নিলাম। নেক্সট যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি ফার্স্ট নাম্বার 1 এর জন্য চেক করতেছি যে নাম্বার 1টা কি নাম্বার 2 এর থেকেও বড়, নাম্বার 3 এর থেকেও কি বড় কিনা। সো আমাদের যখন দুইটা কন্ডিশনই ট্রু লাগে তখন আমরা কি করি লজিক্যাল এন্ড ইউজ করি, একটু আগে দেখছিলাম। সো আমরা কি করলাম লজিক্যাল এন্ড ইউজ করলাম, ইউজ করে দেখলাম কি নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড় কিনা এবং নাম্বার 1 কি নাম্বার 3 থেকে বড় কিনা। দুইটা থেকেই যদি বড় হয় আমি বলতে পারবো কি নাম্বার 1 হচ্ছে ম্যাক্সিমাম। নেক্সট যদি এই কন্ডিশনটা ট্রু না হয় আমি কি যাব এলসি তে চেক করলাম কি নাম্বার 2 কি নাম্বার 3 1 থেকে বড় কিনা এবং নাম্বার 2 কি নাম্বার 3 থেকে বড় কিনা। নাম্বার 2 যদি 1 থেকেও বড় হয় 3 থেকেও বড় হয় তখন বলতে পারবো কি নাম্বার 2 হচ্ছে ম্যাক্সিমাম। সো নাম্বার 2টা প্রিন্ট করার জন্য কি পার্সেন্ট দিয়ে ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, প্রিন্টএফ এর যেটা লজিক বা যেভাবে লিখতে হয় কি প্রিন্টএফ এর। লাস্টে যদি নাম্বার 1 ও বড় না হয় নাম্বার 2 বড় না হয় তাহলে কি বাই ডিফল্ট নাম্বার 3 সবচেয়ে বড় হবে। সো আমি এলসি লিখে দিলাম নাম্বার 3 ইজ দ্য ম্যাক্সিমাম। ইফ এলস এর কন্ডিশন কি যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে সেই কাজটা করে পুরো কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ করে চলে আসবে, সে কিন্তু পরের গুলো আর চেক করবে না। সো নাম্বার 1 যখন ম্যাক্সিমাম হয়ে যাবে সে কিন্তু আর পরের কন্ডিশন বা পরের যে স্টেটমেন্টগুলো এগুলো কিন্তু আর চেক করবে না। সো এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা মোটামুটি ইফ এলস দেখলাম, আমরা একটু লুপের দিকে যাই, একটু লুপটা একটু রিভাইন্ড করি। আচ্ছা মাঝখানে আমাদের একটু সুইচ কেসও আছে। সুইচের সিস্টেমটা আর ইফ এলস এর সিস্টেমটা অনেকটা সেমই। সুইচ দেখেন সুইচ বেসিক্যালি কি করে সে একটা কম্পারিজন করে, কম্পারিজন করার পরে সে अवेलेबल কিছু চয়েস থাকে, চয়েসের সাথে সে ম্যাচ করে। সো সুইচের মধ্যে আমরা একটা কিছু দেই, সাপোজ একটা নাম্বার অথবা একটা ক্যারেক্টার। এই সুইচ লেখার পরে যদি আমি নাম্বারটা দেই সে কি করে নাম্বারটা ম্যাচ করবে, কার সাথে ম্যাচ করবে এই যে যতগুলো কেস আমি লিখবো। আমি যদি কেস 1 লিখি সে চেক করবে যে উইকের ভ্যালুটা কি 1 কিনা, 1 হলে সে এই 1 এর স্টেটমেন্টের কাজ করবে। উইকের ভ্যালুটা 2 কিনা, 2 এর স্টেটমেন্ট কাজ করবে। অর্থাৎ আমি কি করতেছি সুইচের মধ্যে একটা ভ্যারিয়েবল রাখতেছি, হয় নাম্বার হবে অথবা ক্যারেক্টার। এই ভ্যারিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ডস করে আমি হচ্ছে কেস বানাচ্ছি, কেস 1 2 3 করে দিচ্ছি। আপনারা চাইলে কেস অন্য কিছু হইতে পারে, কেস এ কেস বি এরকম চেক করেও দেখতে পারেন। সো আপনি কি করলেন কেস 1 অর্থাৎ এই 1টা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু যেটার সাথে হচ্ছে এই উইকের কম্পারিজন হবে, অর্থাৎ সুইচের ভিতরে ভ্যারিয়েবলের কম্পারিজন হবে। সো কম্পারিজনে যদি সেম হয় ইকুয়াল হয় গ্রেটার দ্যান লেস দ্যান না, দুটো যদি ইকুয়াল হয় তাহলে সে কি করবে এই কাজটুকু করবে। পরে আমাকে ব্রেক লিখতে হবে, ব্রেক কেন যাতে এর পরের কাজগুলা সে না করে। ইফ এলসে একটা ব্লকের কাজ করে সে শেষ করে দিত পুরোটা, কিন্তু সুইচ কেসে কি করবে সে চলতেই থাকবে। সো এইজন্য আমাকে সুইচ কেস অফ করার জন্য ব্রেক লিখতে হবে, ব্রেক স্টেটমেন্ট। এইটুকু বোঝা গেছে? এই যে মাঝখানে কনসেন্ট্রেশন দিচ্ছেন সবাই একটু দিয়েন, যাদের বেশি দরকার তারা একটু বেশি কনসেন্ট্রেশন দিয়েন, বাকি যারা পারেন তারা একটু কম দিলেও চলবে। সো সুইচ কেস হচ্ছে এইভাবে লেখে। নেক্সট আমরা একটু দেখি লুপটা দেখি। আচ্ছা আমরা একটু লুপটা দেখি। দেখেন লুপ বেসিক্যালি কি জিনিস, আমি যখন কোন একটা কাজ রিপিটেড করব অর্থাৎ একই কাজ আমি যদি রিপিটেড ওয়েতে করতে চাই তখন লুপ ইউজ করি। সাধারণত আমরা যদি একটা কাজ 100 বার করতে যাই তাহলে আমার প্রোগ্রামে আমাকে কি সেম লাইনটা 100 বার লিখতে হইতো। এই কাজটা আমরা করব না, আমরা হচ্ছে যাতে খুব অল্প করে এই 100 বারের কাজটা করতে পারি সেটার জন্য আমরা লুপ কনসেপ্টটা ইউজ করব। সো লুপ বেসিক্যালি কি কোন একটা সার্টেন কন্ডিশন ট্রু হলে সে হচ্ছে রিপিট করতে থাকে। সো যেমন আমি যদি একটা কাজ 100 বার করতে চাই তার মানে আমি কি করতে চাই একটা কাজ 100 বার করতে চাই, এই 100 বারটাই হচ্ছে আমার কন্ডিশন যে আমি একটা কাজ 100 বার করতে চাই। নেক্সট লুপের হচ্ছে তিনটা টাইপ থাকে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে while লুপ আর একটা হচ্ছে ডু while লুপ। সো এই তিনটা টাইপে হচ্ছে আমাদের লুপ কাজ করে। টাইপগুলা সেম কাজই করে, রিপিটেশনের কাজ করে, বাট একটু লেখার ডিফারেন্স। সো ফার্স্ট যদি আমরা একটু চিন্তা করি দেখি সিনট্যাক্সটা হচ্ছে এই ফর দিয়ে আমাকে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন করতে হয়।
তারপর হচ্ছে টেস্ট এক্সপ্রেশন, তারপর হচ্ছে আপডেট এক্সপ্রেশন। এখন এই ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন কি আর টেস্ট এক্সপ্রেশন কি আর আপডেট এক্সপ্রেশনটা কি? ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমি তো লুপ যদি করি, সো আমি কি করব, একটা জায়গা থেকে স্টার্ট করব। সাপোজ আমি 100 বার প্রিন্ট করতে যাবে, 100 বার একটা কাজ করতে চাই, আমি স্টার্ট করব কোন থেকে? 1 থেকে স্টার্ট করব। 1 থেকে স্টার্ট করে আমি কোন পর্যন্ত যাব? 100 পর্যন্ত যাব। আর প্রতিবার আমি দেখব কি আমি কি 100 পর্যন্ত পৌঁছায় গেলাম? যদি দেখি পৌঁছায় গেছি তাহলে আমি স্টপ করব, আর যদি পৌঁছায় না যাই আমি আবার সেম কাজটা করা শুরু করব। সো আমি 1 থেকে স্টার্ট করতেছি, প্রতিবার চেক করতেছি কি আমি কি 100 চলে গেলাম কিনা। 100 যদি চলে যায় আমি স্টপ হব, আদারওয়াইজ স্টপ হব না। সো আমাকে এই তিনটা জিনিস এখানে করতে হয়। সো প্রথমে স্টার্টিংটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমি ইনিশিয়ালাইজেশন করি কি লুপ ভ্যারিয়েবলে। সো আমার সিনট্যাক্সের প্রথমে যে জিনিসটা থাকে ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন, এইটার কাজ হচ্ছে কি স্টার্টিং পয়েন্টটা সেট করা, আমি কোথা থেকে স্টার্ট করব, 1 থেকে 2 থেকে 4 থেকে এরকম। নেক্সট হচ্ছে টেস্ট এক্সপ্রেশন, ওইটা কি আমি কি 100 পর্যন্ত পৌঁছায় গেলাম কিনা। সো এইটা আমি চেক করতেছি টেস্ট এক্সপ্রেশন দিয়ে যে আমি ওই কন্ডিশনটা ফুলফিল করলাম কিনা, যে কন্ডিশনে কি আমি স্টপ করতে চাই। যদি ফুলফিল না করি আমি কি দৌড়াইতে থাকবো বা কাজটা করতে থাকবো। যদি ওই কন্ডিশনটা ফুলফিল হয়ে যায় তাহলে আমি কি স্টপ করব। তার মানে আমি এমন একটা কন্ডিশন দিব যে কন্ডিশনটা ম্যাচ করলে আমি কাজ করব, অর্থাৎ স্টপ কন্ডিশনের আগ পর্যন্ত। যেমন আমি যদি 100 বারের কথা চিন্তা করি, আমি তাহলে কন্ডিশনটা লিখব যে ধরেন i কে আমি রাখলাম i = 0 ফর i যতক্ষণ না পর্যন্ত 100 হচ্ছে, তার মানে i যতক্ষণ পর্যন্ত 100 কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি i এর ভ্যালুটা বা এই লুপটা রান করব। এটা হচ্ছে আমার সেকেন্ড। আর লাস্টে গিয়ে আমি প্রতিবার একবার করে চেক করতেছি যে i এর ভ্যালু 1 2 3 একবার করে বাড়াচ্ছি। তো আমি কি করব, i++ করব। প্লাস মানে কি একবার করে বাড়াবো। আর ইন দা মিন টাইম এইটা যখন ট্রু হবে, অর্থাৎ এই যে মাঝখানে কন্ডিশনটা যখন ট্রু হবে তখন আমি কি করব, হয়তো প্রিন্টের কাজ করব যে আমি 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই বা হ্যালো প্রিন্ট করতে চাই। আমি কিভাবে করব, স্টার্ট করলাম 0 থেকে 100 আগ পর্যন্ত চললাম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 100 চলতেছে 100 হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চলবে। তারপরে এক এক করে বাড়াচ্ছি আর এর মাঝখানে কি হ্যালো প্রিন্ট করতেছে। তার মানে কি সে কি করবে, 100 বার হ্যালো প্রিন্ট করবে। এই জিনিসটাই হচ্ছে। আর লাস্টে কি করতেছি আমরা, এক বাড়াচ্ছি না, এটাকে বলতেছে আপডেট এক্সপ্রেশন। তার মানে ফার্স্টে যে i এর মধ্যে ভ্যালুটা নিয়ে নিলাম 1 বা 0, এই i এর ভ্যালুটা বাড়াচ্ছি দেখে বলতেছে আপডেট এক্সপ্রেশন। এটা হচ্ছে বেসিক্যালি লুপ। সো আমরা যদি একটা প্রবলেম দেখি, দেখেন এখানে কাজ হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে 5 বার প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড লেখা। সো আমি কি করতেছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি i, ফার্স্টে 0 করে নিলাম, স্টার্ট করতেছি 1 থেকে কোন পর্যন্ত চলবো, যতক্ষণ পর্যন্ত ভ্যালুটা i এর ছোট অথবা সমান থাকে ততক্ষণ পর্যন্ত আমি লুপটা রান করব। যখনই 5 এর থেকে বড় হয়ে যাবে লুপটা স্টপ করব, অর্থাৎ আমি 5 বার চাই, 1 থেকে 5 বার। সো কন্ডিশন হচ্ছে 1 থেকে স্টার্ট করবা, 5 এর ছোট বা সমান পর্যন্ত চলবা, আর প্রতিবার কি 1 এর পরে 2 এ যাবা, 3 এ যাবা, মানে এক এক করে বাড়াবা। এক এক করে বাড়ায় হচ্ছে লুপটা তুমি আপডেট করবা। সো এই কন্ডিশনটা আমি লিখলাম, দেন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড দেখলাম যে কাজটা আমি করতে চাই, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই বা দেখতে চাই। সো আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টএফ কাজটা লিখলাম, আর লাস্টে হচ্ছে এটা শেষ করলাম। এই স্কোপ বা সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং আর ক্লোজিং এর মধ্যে যে কাজগুলো আমি করতে চাই ওটা লিখতে হবে। সেটা হচ্ছে আমাদের ফর লুপ ছিল। সো এটার আউটপুট কি আসবে, এটার আউটপুট আসবে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড। সো উইদাউট লুপ যদি আমি 5 বার লিখতাম তাহলে যে কাজটা করতো, আর উইথ লুপ আমি একবার এই লাইনটা লিখে যে কাজটা করে দুইটা সেম। সো এটাও 5 বার প্রিন্ট করতেছে, এটাও 5 বার প্রিন্ট করতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি ফর লুপ। এই তিনটা জিনিসই আমাদের সব সময় করতে হয়। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং পয়েন্ট, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে আপডেট। বাট ফর লুপে একভাবে লিখতে হয়, while লুপে আরেকভাবে লিখতে হয়, ডু while লুপে আরেকভাবে লিখতে হয়। সো while লুপে কিভাবে লিখতে হয় দেখেন, এই যে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটা, অর্থাৎ প্রথমে যে কাজটা করছে i = 0, এইটা উপরে লিখতে হয়, একদম উপরে, while লুপ শুরু হওয়ার আগে। আর while লুপের মধ্যে লিখতে হয় টেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ এই কন্ডিশনটা, যে কন্ডিশনটা ট্রু হলে আমি কাজ করব। আর এর মধ্যে যে স্টেটমেন্ট, এইটা হচ্ছে আমাদের লিখতে হয় যেটা আমরা কাজ করতে চাই। আর আপডেট যে কাজটা, যেটা এই লাস্টে, এইটা হচ্ছে এই স্টেটমেন্ট সবগুলা শেষ করার পরে এখানে লিখতে হয়। তার মানে আগেরবার ফর লুপে কি এই ফর লুপের মধ্যে সব লিখে দিতাম, বাট এখন কি করব, while লুপের এই স্কোপের মধ্যে হচ্ছে আমরা এই স্টেটমেন্টগুলো লিখব। সো এইটা হচ্ছে আমাদের
while loop লেখার সিস্টেম সেম ভাবে আমরা ডু while লুপেও করব। ডু while লুপে কিভাবে করব তার আগে একটা एग्जांपल দেখে নেই while লুপে। সো স্টার্টিং পয়েন্টটা লিখলাম i = 0, কন্ডিশনটা লিখলাম while এর ভিতরে, আর এইখানে আমি কি করলাম এই লেখাটা আমি প্রিন্ট করতে চাই, আর এই যে i++ যেটা হচ্ছে ফর লুপে আমি এখানে দিতাম ওইটা আমি দিলাম কি printf এর পরে। সো এটা হচ্ছে আমার while লুপ আর ফর লুপের মধ্যে ডিফারেন্স। নেক্সট ডু while লুপে আমরা সেম কাজ করব। ডু while লুপে হচ্ছে কি করি ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন এখানে, এখন আমাদের সিনট্যাক্সটা থাকে ডু while লুপ। এটার মধ্যে একটু ডিফারেন্স আছে কি while লুপে যে কাজটা করতাম এটা আমরা কি while এর মধ্যেই লিখতাম, বাট ডু while লুপে যে কাজটা আমি করব এটা থাকবে ডু ব্লকের মধ্যে অর্থাৎ ডু এর মধ্যে, আর যে জিনিসটা হচ্ছে আমার কন্ডিশন চেক করবে সেটা থাকবে while এর মধ্যে। কিভাবে দেখি, ইনিশিয়ালাইজ করলাম স্টার্টিং পয়েন্টটা উপরে থাকবে while এর মতো, ডু ব্লকের মধ্যে যে স্টেটমেন্ট আমি লিখতে চাই অর্থাৎ বডি যেটা আমি করতে চাই, তারপরে আপডেট করব অর্থাৎ i++ বা i-, যেটা করি, আর এই while এর মধ্যে টেস্ট এক্সপ্রেশন লিখব যেটা আমি কন্ডিশনটা দেখতে চাই। এটার একটা एग्जांपल যদি দেখি আগেরটার মতো, এইখানে দেখেন যে i = 0, আর এখানে ডু এর মধ্যে আমরা কি করতেছি প্রিন্টিং এর কাজটা করতেছি আর আপডেট করতেছি, আর এই while এর মধ্যে আমি কন্ডিশনটা চেক করতেছি সেটা কি 5 থেকে ছোট আছে কিনা, এই কন্ডিশনটা আমরা while এ চেক করতেছি। তিনটার কাজ তো একই না? কাজ তিনটার সেমই, কাজে কোনো ডিফারেন্স নাই। আপনার एग्जाम হলে যদি বলা হয় যে আপনাকে ডু while দিয়ে করতে হবে বা ফর লুপ বা while লুপ, তখনই আপনি হচ্ছে ওইটা দিয়ে করবেন, আদারওয়াইজ আপনার যেটা প্রেফারেন্স আপনার যেটা ভালো পারেন ওইটা দিয়ে করবেন। যদি শুধুমাত্র লুপ বলা থাকে তাহলে আপনি যে কোনো তিনটা দিয়ে করতে পারেন, বাট যদি শুধুমাত্র আপনাকে স্পেসিফিকলি বলা হয় যে while লুপ দিয়ে করে তাহলে while লুপ করতে হবে, ডু while লুপ লেখা থাকলে ডু while লুপ দিয়ে করতে হবে। আচ্ছা, সো এটারও রেজাল্ট কিন্তু সেম। সো মোটামুটি লুপ হচ্ছে আপনাদের এই পর্যন্তই। আচ্ছা, অনেক দূর পড়ে ফেলছি, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে আচ্ছা আমরা একটা ছোট প্রবলেম জাস্ট ডেমনস্ট্রেট করে দেখতে পারি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। প্রাইম নাম্বার আপনারা করছেন না? প্রাইম নাম্বার দেখেন, প্রাইম নাম্বার কি আসলে মৌলিক নাম্বার। মৌলিক নাম্বার কি বুঝেন? যেই নাম্বারটাকে তার আগের যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না সেই নাম্বারটাকে মৌলিক নাম্বার বলে। অর্থাৎ আপনি যদি মৌলিক নাম্বার ধরেন, মৌলিক নাম্বার হচ্ছে 11, 11 কে আপনি কখনোই 2 থেকে 11 পর্যন্ত 10 পর্যন্ত ডিভাইড করতে পারবেন না। অর্থাৎ যেই নাম্বারটা 1 অথবা তার নিজের নাম্বার ছাড়া ডিভাইড করা যায় না সেটাকে আমরা বলতেছি হচ্ছে মৌলিক নাম্বার বা প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারটা বেসিক্যালি আমরা কি করতেছি, যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা নিচ্ছি, নিয়ে 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত চেক করতেছি, চেক করে আমি রেজাল্টটা বের করার ট্রাই করতেছি। সো আমাদের এখানে সেম কন্ডিশনটা ইউজ করা লাগবে। আমরা একটা স্টার্টিং পয়েন্ট করব কি 2 থেকে, আর ওই যে নাম্বার এর আগ পর্যন্ত যাব চেক করতে করতে, এন্ড প্রতিবার আমি কি চেক করব, প্রতিবার চেক করব যে সে কি ডিভাইড করা পসিবল কিনা এই নাম্বারগুলো থেকে। সো এইটার জন্য আমরা যে কাজটা করব, প্রাইম নাম্বারের কোডটা লিখে দিচ্ছি, সবাই একটু তুলে ফেলেন, যাদের নাই দরকার তুলে ফেলেন। ইউজার আপনাকে n এর মধ্যে একটা নাম্বার দিল, নাম্বার দিয়ে বলল যে এইটা কি প্রাইম নাম্বার কিনা আপনি হচ্ছে চেক করেন। সো আপনি কি করবেন, n এর ইনপুটটা ইউজার কাছ থেকে নিলেন, তারপর আপনি কি চেক করবেন, এখন ইউজার সাপোজ n এর এখানে 10 দিল বা 11 দিল, আপনি 11টা প্রাইম নাম্বার কিভাবে চেক করেন, 2 থেকে স্টার্ট করে 10 পর্যন্ত যাইতে থাকেন, প্রতিবার দেখেন যে 11 কে ডিভাইড করা যায় কিনা। যদি ডিভাইড করা যায় তাহলে আপনি বলবেন কি নট প্রাইম, আর যদি ডিভাইড করা না যায় আপনি কি বলবেন, তাহলে প্রাইম। সো আপনি কি করবেন, একটা চেক করবেন, কিন্তু চেকিংটা স্টার্ট হবে কোথা থেকে, সে স্টার্ট করবে কি 2 থেকে স্টার্ট করে কোন পর্যন্ত যাবে, লেস দেন হচ্ছে এই নাম্বার পর্যন্ত n পর্যন্ত, আর এখানে প্রতিবার
বাড়াতে বাড়াতে যাবে। আর এর মধ্যে চেক করবে কি যে এই যে ভ্যালু যেটা হচ্ছে i এর মধ্যে চেঞ্জ হচ্ছে, i তে e2 থাকতেছে, 3 থাকতেছে, 4 এরকম করে বাড়তেছে। সো এই i এর ভ্যালুটা দিয়ে নাম্বারটাকে ডিভাইড করা পসিবল হচ্ছে কিনা। ডিভাইড করা পসিবল বলতে কি বোঝায়, রিমাইন্ডারটা 0 আছে কিনা, অর্থাৎ আমি মডুলাস করতেছি, মডুলাস আমাদের রিমাইন্ডার ব্যাক করে, এই রিমাইন্ডারটা 0 এর সমান আছে কিনা। 0 যদি সমান থাকে আমি বলতে পারতেছি এটা হচ্ছে ডিভাইড করে ফেলছে। ডিভাইড যখনই করে ফেলবে আমি কি করতে পারি, প্রিন্টএফ করে এখানে লিখতে পারি প্রাইম, সরি নট প্রাইম, যে ডিভাইড হয়ে গেছে প্রাইম না, সো নট প্রাইম। আর যদি ডিভাইড না করতে পারে সে কি প্রতিবারই চেক করবে ডিভাইড করতে পারে কিনা, ডিভাইড করতে পারে কিনা। যদি ডিভাইড করে ফেলে সে আমি কি করব, প্রিন্টএফ করে দিব, প্রিন্টএফ করে নট প্রাইম দিব। কিন্তু আমাকে একটা ট্র্যাক রাখতে হবে যে এটা কি আসলে প্রাইম হচ্ছে না নট প্রাইম হচ্ছে। আচ্ছা, এরপরে যদি ডিভাইড একবারও পসিবল না হয়, পুরোটা লুপ শেষ হয়ে গেছে, ডিভাইড পসিবল হয়নি, তাহলে আমি বলতে পারি কি এটা একটা প্রাইম নাম্বার। বাট এই প্রাইম নাম্বারটা বলার জন্য আমাকে একটা ট্র্যাকিং রাখতে হবে, যেটার জন্য আমরা যে ভ্যারিয়েবল ইউজ করি এটার নাম হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ ভ্যারিয়েবল, ফ্ল্যাগ বেসিক্যালি কেন ইউজ হয়, এটা হচ্ছে স্পেশাল টাইপের ভ্যারিয়েবল। এখানে আমরা ডিসিশন মেকিং এর জন্য ইউজ করি, যে কোনো একটা ডিসিশন যদি আমরা নিতে চাই। এখানে যদি দেখি প্রতিবারই আমি হচ্ছে কি এখানে ডিভাইডেড বাই 0 করতে পারতেছি না, এই জন্য এই ট্র্যাকটা রাখবো। আমি কি করব, ফার্স্টে ফ্ল্যাগ নামে একটা ভ্যারিয়েবল নিব, এইটার ভ্যালু দিয়ে নিব হচ্ছে 1। সো যখনই সে নট প্রাইম পাবে আমি কি করে দিব, ফ্ল্যাগের ভ্যালু করে দিব হচ্ছে 0, যে একবারই যদি নট প্রাইম পেয়ে যায় ফ্ল্যাগের ভ্যালু 0 হয়ে যাবে। আর যদি পুরোটা লুপ শেষ হয়ে যায় তারপরেও যদি আমি দেখি ফ্ল্যাগ 1ই রয়ে গেছে, তখন আমি কি বলতে পারি যে এটা হচ্ছে প্রাইম নাম্বার। সো এই কোডের পরে আমি লিখব কি, if flag, অর্থাৎ এই লুপ শেষের পরে আমি লিখব if flag is equal to 0, তাহলে হচ্ছে এখানে নট প্রাইম। আচ্ছা, নট প্রাইমটা এখানে প্রিন্ট করেন না, নট প্রাইমটা লাস্টে প্রিন্ট করেন। এখানে জাস্ট ফ্ল্যাগটা দেন, এখানে জাস্ট নট প্রাইমটা প্রিন্ট করেন। যে আমি লুপটা শেষ করার পরে আমি এখন চেক করতেছি কি ফ্ল্যাগের ভ্যালু, অর্থাৎ ফ্ল্যাগ আমি প্রথমে 1 করে রাখছিলাম, বাট এখানে যদি সে ডিভাইড করে ফেলতে পারে আমি ফ্ল্যাগটা 0 করে দিচ্ছি। সো ফ্ল্যাগের ভ্যালু তার মানে একবার ডিভাইড হলে ফ্ল্যাগের ভ্যালু 0 হয়ে যাবে। সো আমি লুপ শেষ করার পরে চেক করতেছি যে যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় তাহলে সে কি করবে, নট প্রাইম প্রিন্ট করবে। আর যদি ফ্ল্যাগের ভ্যালু 1ই থাকে, অর্থাৎ একবারও ডিভাইড করা পসিবল না হয়, তাহলে আমি লিখব কি প্রাইম। এটা কি বুঝতে পারছেন? ফ্ল্যাগের কাজটা বুঝতে পারি। ফ্ল্যাগের কাজটা হচ্ছে ডিসিশন মেকিং করব আমি কোন একটা কিছু দেখে। সো আমি ফার্স্টে ডিসিশন মেকিং করার জন্য বলে দিলাম যে এইটা প্রাইম, অর্থাৎ এইটা প্রাইমই। সো আমি বলে দিলাম এটা প্রাইম, কিন্তু পরে যখন আমি এখানে ডিভাইডেড করা পসিবল হচ্ছে তখন আমি কি প্রাইমটা 0 করে দিচ্ছি, অর্থাৎ ফ্ল্যাগটা 0 করে দিচ্ছি, তখন এটা আমি বলতে পারতেছি কি নট প্রাইম। সো 1 সব সময় আছে, যদি সামহাউ এটা ডিভাইড হয়ে যায় তখনই তো এটা কাজ করবে, কাজ করে 0 করে দিবে। সো 0 করলে আমি লাস্টে গিয়ে বললাম ওকে যদি 0 হয়ে যায় নট প্রাইম, আর যদি 0 না হয় তার মানে এই কাজ করেই নাই, তার মানে এই ফ্ল্যাগ 1ই থাকবে সব সময়। সো যদি 0 না থাকে 1 থাকবে, 1 থাকলে হচ্ছে কি প্রাইম। সো এটা কি বোঝা গেছে মোটামুটি? সো আপনাদের কালকে কি হবে, নোটিশ দেওয়া হবে কোন রুমে কয়টা বাজে পরীক্ষা হবে, সবকিছু। প্রোগ্রামগুলো কি এই টাইপের থাকবে, প্রোগ্রাম লিখতে হবে, এরর ফাইন্ডিং, তারপরে হচ্ছে কি ডেফিনিশনস, আর হচ্ছে কি আউটপুট লেখা, এই কয়েকটা জিনিস। সো সবাই হচ্ছে একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন যে কয়টা বাজে এক্সাম দেখার জন্য, আর হচ্ছে আপনাদের সাথে কালকে দেখা হবে। আচ্ছা, বি সেকশন আর সি সেকশন একজন একটু রোলগুলো লিখে আমাকে ডেস্কে একটু দিয়ে যান। বি সি দুইজনই লিখবেন, ঠিক আছে, দুইটা সেকশন। আচ্ছা, আপনাদের সাথে পরে দেখা হবে তাহলে নেক্সট টাইম। আচ্ছা, ওই চেয়ারটা একটু সামনে দিয়ে যান, আর এইগুলো একটু ওনাদেরকে বলে বের করার ব্যবস্থা করুন।
তো